নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের অভিজ্ঞতা শিরোনামে অনুক্রম এবং ধারা থেকে গুণোত্তর ধারা সম্পর্কে এখন ব্যাখ্যা করতে যাচ্ছি। গুণোত্তর ধারা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে পূর্বের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে লিলি নামে একজন শিক্ষার্থী, যিনি তার মায়ের জন্য এক উপহার কেনার জন্য টাকা সঞ্চয় করেছিল। লিলির মতো অপুও প্রতি সপ্তাহে টাকা সঞ্চয় করে তার একটি মাটির ব্যাংক আছে, সেখানে রাখে এবং তিনি প্রতি সপ্তাহে টাকা সঞ্চয় করে সপ্তাহের সংখ্যা টাকার পরিমাণ তিনি প্রথম সপ্তাহে টাকা সঞ্চয় করে 2 টাকা। প্রথম সপ্তাহে, সপ্তাহ সংখ্যা হবে কিন্তু প্রথম সপ্তাহে টাকা সঞ্চয় করে 2 টাকা। দ্বিতীয় সপ্তাহে টাকা সঞ্চয় করে প্রথম সপ্তাহে যে টাকা সঞ্চয় করে তার দ্বিগুণ 4 টাকা। তৃতীয় সপ্তাহে টাকা সঞ্চয় করে দ্বিতীয় সপ্তাহে যে টাকা সঞ্চয় করেছে তার দ্বিগুণ মানে 8 টাকা। চতুর্থ সপ্তাহে টাকা সঞ্চয় করে তৃতীয় সপ্তাহে যে টাকা সঞ্চয় করেছে তার দ্বিগুণ, অর্থাৎ 8 এর দ্বিগুণ হলো 16। পঞ্চম সপ্তাহে টাকা সঞ্চয় করে চতুর্থ সপ্তাহে যে টাকা সঞ্চয় করেছে তার দ্বিগুণ 32 টাকা। এভাবে চলতে থাকবে। 13তম সপ্তাহে তিনি টাকা সঞ্চয় করেন 8192 টাকা। আমরা এর আগে ব্যাখ্যা করেছিলাম কিন্তু গুণোত্তর অনুক্রম সম্পর্কে ও এর বৈশিষ্ট্য আর সম্পর্কে। প্রতি সপ্তাহে জমানো টাকাকে এক একটি পদ আমরা মনে করি। প্রতি সপ্তাহে এই যে জমানো টাকা, এই এক একটি পদ মনে করি, বিবেচনা করে প্রথমে একটি ধারা তৈরি করি। তাহলে প্রথম সপ্তাহে টাকা সঞ্চয় করেছে 2 টাকা, এটা হলো এই প্রথম পদ। দ্বিতীয় সপ্তাহে 4 টাকা, তারপর 8 টাকা, তারপর 16 টাকা, তারপরে 32 টাকা প্লাস ডট 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 প্লাস 8192। এই ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু সাধারণ অনুপদ, সাধারণ অনুপদকে আর দ্বারা প্রকাশ করে। আর ইকুয়াল হচ্ছে যে কোনো পদ ভাগ পূর্ববর্তী পদ, যে কোনো পদ ভাগ পূর্ববর্তী পদ। 82 কিন্তু 82। অপর ধারাটিকে আমরা নিচের মতো করে বিশ্লেষণ করব। পদ, সপ্তাহ, টাকার পরিমাণ, প্যাটার্ন, বীজগণিতীয় রূপ, বীজগণিতীয় রূপ, বীজগণিতীয় রূপ, বীজগণিতীয় রূপ। প্রথম সপ্তাহে টাকা রেখেছে ব্যাংকে 2 টাকা। এই 2 টাকা কিভাবে লেখা যায়? 2 ইন্টু 1, আবার
টু ইন্টু ওয়ানকে আমরা লিখতে পারি টু ইন্টু টু টু দি পাওয়ার জিরো, কারণ টু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, অনের পরিবর্তে লিখতে পারি টু টু দি পাওয়ার জিরো, আর অনের সাথে টু গুণ আছে ইন্টু টু। আবার এভাবে আমরা টু টু দি পাওয়ার জিরো কীভাবে লিখতে পারি, টু এর ঘাত ওয়ান মাইনাস ওয়ান, কারণ ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কিন্তু জিরো হয়। দ্বিতীয় সপ্তাহে টাকা জমা করে প্রথম সপ্তাহে যে টাকা জমা করেছে তার দ্বিগুণ 4 টাকা। 4 টাকা আমরা লিখতে পারি যে প্রথম সপ্তাহে যে টাকা জমা করেছে 2 টাকা, তার সাথে একটু গুণ করলে কিন্তু দ্বিতীয় সপ্তাহে জমার পরিমাণ, টাকা জমার পরিমাণ পেয়ে যাই। তাহলে এখানে এই 2 রেখে দিচ্ছি, আবার এই 2 কে লিখতে পারি 2 এর ঘাত 1, আবার এটা এই পদটিকে আবার এভাবে লিখতে পারি 2 ইন্টু 2 এর ঘাত 1, তাহলে 1কে 2 এর ঘাত যেহেতু 1 ঘাতকে এভাবে লিখতে পারি 2 মাইনাস 1। এখানে প্রথম সপ্তাহে যে টাকা জমা করেছে তার বীজগণিত রূপ হচ্ছে, এখানে আমরা লিখতে পারি যে যেটিকে আমরা লিখতে পারি 2, এখানে প্রথম পদ হচ্ছে, প্রথম পদকে আমরা এই দ্বারা প্রকাশ করি বীজগণিত রূপ এ, আর সাধারণ অনুপাত আমরা এই যে এটা দেখছি বললাম যে সাধারণ অনুপাত হচ্ছে কত 2, সাধারণ অনুপাত 2, আর সাধারণ অনুপাতকে আমরা 8 দ্বারা প্রকাশ করবো বীজগণিত রূপের ক্ষেত্রে প্রকাশ করবো, তাহলে এ আর টু দি পাওয়ার, অর্থাৎ এখানে এই 2 এর পরিবর্তে আর লিখছি, তারপরে এর ঘাত কত 1 মাইনাস 1, আর এবার এই 1 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 0 হয়, তাহলে আর এর ঘাত 0 মানে 1, তাহলে এই থাকে কিন্তু। এখানে একইভাবে এইটি হলো প্রথম পদকে আমরা এই দ্বারা প্রকাশ করতে পারি, তারপর সাধারণ অনুপাত 2 এ আর 2 মাইনাস 1 সমান হচ্ছে এ আর। তৃতীয় সপ্তাহে টাকা জমা করেছে, তৃতীয় সপ্তাহে টাকা জমা করেছে কিন্তু 8 টাকা। 8 কিভাবে পাই, আমরা দ্বিতীয় সপ্তাহে যে টাকা জমা করেছে সেটি হচ্ছে 2 ইন্টু 2, তার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাই। এটিকে আমরা লিখতে পারি, এটি প্রথম পদ, আবার এখানে দুটি 2 আছে, 82 82, আমরা জানি ভিত্তি একই থাকলে সূচক যোগ হয়, তাহলে এখানে ভিত্তি হচ্ছে 2 লিখছি, এর সূচক 1 এর সূচক 1, যোগফল আশা করি 2 আসে। এটিকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2, এর সূচককে আমরা লিখতে পারি 2 সূচক, এটাকে লেখা যায় 3 মাইনাস 1। এটির বীজগণিত রূপ হচ্ছে, এই 2 হচ্ছে প্রথম পদ, আর এই 2 হচ্ছে সাধারণ অনুপাত আর 3 মাইনাস 1 সমান আছে এ আর স্কোয়ার। চতুর্থ সপ্তাহে টাকা জমা করেছে 16 টাকা, এটাকে আমরা তাহলে 16 টাকা পাই। তৃতীয় সপ্তাহে যে টাকা জমা করেছে তা হচ্ছে 3টি 2 এর গুণফল 3টি 2, তার সাথে যদি আমরা আবার 2 গুণ করি তাহলে কিন্তু চতুর্থ সপ্তাহে কত টাকা জমা করেছে তা পেয়ে যায়। এটি প্রথম পদ, আর এখানে ভিত্তিগত এই টুটি এখানে রেখে দিচ্ছি ইন্টু, আর এখানে একটু গুণাকার আছে, তাহলে ভিত্তি কিন্তু একই 2, দ্বিতীয় অবস্থাকে সূচক যোগ হয়, এর সূচক 1 এর সূচক 1 এর সূচক 1, যোগফল আসে 3। এই 2 রেখে দিচ্ছি এই 2, আর এই 3 কে লেখা যায় 4 মাইনাস 1। এর বীজগণিতীয় রূপ হচ্ছে, এটি হচ্ছে প্রথম পদ এ, এইটি হচ্ছে সাধারণ অনুপাত আর 4 মাইনাস 1 এ আর, 4 থেকে 1 বিয়োগ করে থাকে 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তম সপ্তাহে তিনি কত টাকা সঞ্চয় করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় সপ্তাহে টাকা জমা করছে, তখন কিন্তু 2টি 2 গুণ হয়েছে। তৃতীয় সপ্তাহে টাকা জমা করেছে তখন কিন্তু 3টি 2 এর গুণফল দেওয়া হবে, সেই টাকা জমা করেছে। চতুর্থ সপ্তাহে টাকা জমা করেছে 4টি 2 গুণ করলে যে গুণফল হচ্ছে তাই, তাহলে n সপ্তাহে কত টাকা জমা করছে, তাহলে n সংখ্যক 2 গুণ হবে কিন্তু, n সংখ্যক 2 গুণ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু ডট 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 ইন্টু 2, তাহলে n সপ্তাহে টাকা জমা করছে কিন্তু এই এত টাকা, অর্থাৎ n সংখ্যক 2 কিন্তু এখানে গুণ হচ্ছে, n সংখ্যক 2 গুণ হচ্ছে এখানে
এটিকে আমরা লিখতে পারি যে এই জায়গায় লিখেছিলাম যে এখানে 2, একটি 2 প্রথম এখানে 2 a2 লিখে দিচ্ছি, তাহলে এখানে এরপর কতগুলো 2 থাকে এখানে, তাহলে এখানে আমরা এখানে লিখেছি যে 4 সপ্তাহে কিন্তু চতুর্থ সপ্তাহে টাকার পরিমাণ ছিল কিন্তু এখানে 2 ইন্টু 2 এর ঘাত কিন্তু চতুর্থ সপ্তাহের জন্য, অর্থাৎ যততম সপ্তাহে 2 এর ঘাত কিন্তু তত 4, তা থেকে 1 বিয়োগ। তৃতীয় সপ্তাহে টাকা জমা করেছে এখানে 2 ইন্টু 2, অর্থাৎ যততম সপ্তাহে 2 এর ঘাত কিন্তু তত থেকে 1 বিয়োগ। তাহলে এখানে n তম সপ্তাহে টাকা জমা করবে কত, এখানে যে এখানে 2 ভিত্তি কিন্তু 2 এর ঘাত হবে কিন্তু যততম সপ্তাহে n তম সপ্তাহে টাকা সঞ্চয় করেছে, অর্থাৎ এখানে 2 এর ঘাত হবে কিন্তু তখন তততম সপ্তাহ থেকে 1 কম, অর্থাৎ n - 1। আমরা পেয়ে গেছি যে n তম সপ্তাহে কত টাকা জমা করেছে। এটির বীজগণিতীয় রূপ, এখানে a2 হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, আর a2 হচ্ছে সাধারণ অনুপাত r, এর ঘাত হচ্ছে n - 1 কিন্তু এটা কিন্তু 1, n - 1 অর্থাৎ a to the power n - 1 পেয়ে গেলাম কিন্তু আমরা। তাহলে অর্থাৎ n তম সপ্তাহে কত টাকা সঞ্চয় করবে সেটি হচ্ছে এই a to the power n - 1। তাহলে সসীম গুণাত্মক ধারাটি হবে এভাবে, সসীম লিখিগুলোতে সসীম গুণাত্মক ধারাটি সসীম গুণাত্মক ধারাটি a প্লাস ar প্লাস ar স্কোয়ার, এখানে তৃতীয় পদ, চতুর্থ পদ হলে ar কিউব ডট ডট ডট, তিনতম পদ হচ্ছে ar টু দি পাওয়ার n - 1। আমরা কিন্তু সাধারণ পদ পেয়ে গেছি কিন্তু। এবার আমরা গুণাত্মক ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। গুণাত্মক ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, গুণাত্মক ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। গুণাত্মক ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। মাটির ব্যাংকটিতে 3 মাসে মোট কত টাকা জমা হয়েছে ব্যাংকটি না ভেঙে কিন্তু অপু তা জানার পরিকল্পনা করে, অর্থাৎ 3 মাসে ব্যাংকটিতে অপুর ব্যাংকে কত টাকা জমা হয়েছে ব্যাংকটি তা অপু ব্যাংকটি না ভেঙে জানার পরিকল্পনা করে। তার মাথায় দুটি ভাবনা উকি দেয়, একটি হলো 3 মাসে অর্থাৎ মোট 13 সপ্তাহে যত টাকা জমা হয়েছে তা প্রতি সপ্তাহে টাকা হিসাব করে নির্ণয় করে যোগ করবে, কিন্তু এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু। আর দ্বিতীয়টি হলো এমন কোনো ব্যবস্থা অনুসন্ধান করা যার মাধ্যমে সরাসরি মোট টাকা জানা যাবে। অপুর অনুসন্ধানী মন দ্বিতীয়টিতে স্থির হয়। গুণাত্মক ধারাটির প্রথম পদ, গুণাত্মক ধারাটির প্রথম পদ এ সাধারণ অনুপদ, আর যেখানে আর ডাজেন্ট ইকুয়াল অন, আর এর মান অন হতে পারবে না,
এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি s n। তাহলে s n সমান আমরা লিখতে পারি a প্লাস ar প্লাস a r স্কোয়ার প্লাস ডট 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 প্লাস a r টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। এবার আমরা এই উভয় পক্ষকে 1 নং সমীকরণের 1 নং সমীকরণের উভয় পক্ষে r দ্বারা গুণ করে পাই, তাহলে এখন এই s n এর সাথে গুণ হবে আর এবার আমরা এই সমান চিহ্নের ডান পাশে যে রাশিটি আছে তার প্রত্যেকটি পদকে r দ্বারা গুণ করব। ar প্লাস a r স্কয়ার প্লাস a r কিউব প্লাস ডট ডট ডট। এই পদটিকে যদি r দ্বারা গুণ করি তাহলে আসে a r টু দি পাওয়ার n। এবার আমরা এটিকে 2 নং সমীকরণ দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ, এবার আমরা 1 নং থেকে 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই 2 নং বিয়োগ করে পাই 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। তাহলে 1 নং এ আমরা দেখতে পাচ্ছি যে 1 নং সমীকরণের বাম পাশে আছে sn। এই sn থেকে আমরা 2 নং সমীকরণের বাম পাশে আছে r ইনটু sn কে বিয়োগ করব r ইনটু sn। এবার আমরা এই 1 নং সমীকরণের ডান পাশে যে রাশিটি আছে তার প্রথম পদ হচ্ছে a আর 2 নং সমীকরণের ডান পাশে যে রাশিটি আছে তার প্রথম পদ হচ্ছে ar আর দ্বিতীয় পদ হচ্ছে এখানে প্রথম 1 নং সমীকরণের ar আর এখানে হচ্ছে 2 নং সমীকরণের প্রথম পদ হচ্ছে ar। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু এই আর এর পিছনে প্লাস আর এই আর এর পিছনে কিন্তু মাইনাস হয়ে যাবে, তখন এই পদটি আর এই পদটি বাদ হয়ে যাবে, তার প্রথম পদটি কিন্তু থেকে যাচ্ছে। আবার এখানে তৃতীয় পদ 1 নং সমীকরণের তৃতীয় পদ হচ্ছে আর স্কয়ার সমান চিহ্নের আর এখানে দ্বিতীয় পদ হচ্ছে আর স্কয়ার। এই পদটি আর এই পদটি বিয়োগ করে 0 হয়ে যায়। একইভাবে আমরা এর পরের পদ হচ্ছে আর কিউব আর আর কিউব এটা বিয়োগ করে 0 হয়ে যায়। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে এই তৃতীয় পদের আর এর ঘাত হচ্ছে 3, তার আগের পদে কিন্তু আর এর ঘাত 2। তাহলে এখানে এর শেষের পদ হচ্ছে আর এর ঘাত হলো n, তার আগের পদে কিন্তু আর এর ঘাত হবে a আর এর ঘাত হবে a আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই পদটি আর এই পদটি কেটে যায়, তাহলে a আর টু দি পাওয়ার n যদি থেকে যায় যার পিছনে কিন্তু মাইনাস হবে a আর টু দি পাওয়ার n। এবার আমরা এই দুটি পদ থেকে sn কমন নিতে পারি। sn কমন নিলে তাহলে 1 মাইনাস r আর এই দুটি পদ থেকে আমরা a কমন নিতে পারি, তাহলে 1 মাইনাস r টু দি পাওয়ার n। অতএব sn সমান সমান আমরা পাচ্ছি a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n। এই 1 মাইনাস r দ্বারা ভাগ করছি 1 মাইনাস r। এটি হচ্ছে গুণাত্মক ধারার সমষ্টি সূত্র। এটি হচ্ছে গুণাত্মক ধারার সমষ্টি সূত্র। গুণাত্মক ধারার সমষ্টি সূত্র আমরা লিখতে পারি এটি গুণাত্মক ধারার সমষ্টি নির্ণয় সূত্র। গুণাত্মক ধারার সমষ্টি নির্ণয় সূত্র। সমষ্টি নির্ণয় সূত্র গুণাত্মক ধারার সমষ্টি নির্ণয় সূত্র। অপু 13তম সপ্তাহে কত টাকা 13 সপ্তাহে মোট কত টাকা সঞ্চয় করেছিল সেটা আমরা এখন বের করবো। ধারাটি ছিল এরকম ভাবে 2 + 4 + 8
plus 16 plus 32 plus dot 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 plus 8192। আচ্ছা, আমাদেরকে যদি বলা হয় উপর তিনটি প্রথম 3 সপ্তাহে কত টাকা সঞ্চয় করেছে, তাহলে প্রথম সপ্তাহে এই টাকা, দ্বিতীয় সপ্তাহে এই টাকা, তৃতীয় সপ্তাহে এই টাকা, তাহলে প্রথম 3 সপ্তাহে সঞ্চয় করেছে এই তিনটি পদের যোগফল হবে 2 প্লাস 4 প্লাস 8 আসে হবে 14 টাকা। তাহলে কি আমরা কিভাবে বের করবো? এই প্রথম 3 সপ্তাহ, এই জন্য এর পরিবর্তে আসবে কত 3, তাহলে s3 প্রথম 3 সপ্তাহ দেখব এর মান কত। এর মান হচ্ছে এই হলে প্রথম পদ 2 ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n, এখানে আর হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত হলে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে আমরা ভাগ করে পেয়েছিলাম কত 2 পেয়েছিলাম। 2 এর ঘাত আসবে 3, এই 3 বাই 1 মাইনাস আর এর পরিবর্তে বলবে 2, এই 2 ইন্টু এখানে 1 মাইনাস 2 এর ঘাত 3 মানে 8 বাই এখানে 2 বড়, এর কোনো ইকুয়েশন দিয়েছে সেখানে বসাচ্ছি, আর এখানে বিয়োগ করলে আসে 1 আর আমরা 2, এবারে আমরা 8 কিন্তু বড়, এটির পিছনে মাইনাস চিহ্ন বসাচ্ছি আর অনেক পিছনে প্লাস, বিপরীত চিহ্ন দুইটাই বিয়োগ হবে কিন্তু 7 বাই মাইনাস 1 লবেও আমরা এখানে মাইনাস 7 একটু গুণ করলে পাচ্ছি -14 আর মাইনাস 1, অর্থাৎ এখন আমরা -14 কে -1 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু 14 পাচ্ছি। তাহলে কিন্তু আমাদের কত আসে এখানে কিন্তু এই প্রথম 3 সপ্তাহে যে টাকা সঞ্চয় করছে 14 টাকা, এখানেও কিন্তু এই সূত্রে বসিয়েছি, সেখানে আমরা কিন্তু 14 টাকা পেয়েছি। তাহলে বলা হচ্ছে 13 সপ্তাহে মোট তিনি কত টাকা সঞ্চয় করবেন। আমরা লিখতে পারি 13 সপ্তাহে 13 সপ্তাহে টাকা সঞ্চয় করবেন, সঞ্চয় করবেন 13 সপ্তাহে টাকা সঞ্চয় করবেন, অর্থাৎ n এর পরিবর্তে 13 বলবে কিন্তু, অর্থাৎ s13 ইকুয়াল টু 1 মাইনাস 2 এর ঘাতে এবার কিন্তু 13 আসবে বাই 1 মাইনাস 2। এটি ক্যালকুলেশন করলে যা আসবে তাই, এটাই সেই টাকাই হবে কি, সেই টাকায় কিন্তু সঞ্চয় করবে। আমি ক্যালকুলেটরে সহজে নিচ্ছি সময়ের অভাবে, এখানে আমরা লিখতে পারি বিন্দু যে 2 ইন্টু এর সাথে গুণ 1 মাইনাস 2 এর ঘাত 13 ব্র্যাকেট ক্লোজ, এটা ভাগ দেব আমরা 1 থেকে 2 বিয়োগ করলে -1, তাহলে ভাগ হচ্ছে এখানে ভাগ -1। আবারও দেখছি যে 2 সাথে গুণ হচ্ছে 1 মাইনাস 2 এর ঘাত 13 আমরা ভাগ দিব -1 দ্বারা, -1 ভাগ দিলে আসে 16,382 টাকা, 16,382 টাকা। তাহলে 13 সপ্তাহে তিনি মোট সঞ্চয় করেন 16,382 টাকা। এইবার আমরা ব্যাখ্যা করতে থাকবো অসীম গুণাত্মক ধারা সমষ্টি সম্পর্কে। অসীম গুণাত্মক ধারা সমষ্টি, অসীম গুণাত্মক ধারা সমষ্টি, অসীম গুণাত্মক ধারার সমষ্টি। অসীম গুণাত্মক ধারা সমষ্টি, কোন গুণাত্মক ধারার প্রথম পদ, কোন গুণাত্মক ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাতকে আমরা প্রকাশ করবো আর দ্বারা, আর ডাজেন্ট ইকুয়াল অন, আর এখানে অন হতে পারবে না,
ফলে ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn সমান হচ্ছে a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ডট 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 প্লাস ar টু দি পাওয়ার n মাইনাস অন ar টু দি পাওয়ার n মাইনাস অন এটি সমান আমরা লিখতে পারি a ইনটু আমরা আগে কিন্তু এটি নির্ণয় করেছিলাম 1 মাইনাস প্রতিষ্ঠা করেছিলাম ar টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। কিন্তু ধারাটি পদ সংখ্যা অসীম হলে যদি এই ধারাটি পদ সংখ্যা যদি অসীম হয় তাহলে এই সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা আলাদাভাবে কিছু ভাবতে হবে কিনা অনুসন্ধান করে দেখি। তাহলে n এর মান অসীম হলে ধারাটি অসীম হবে। এই অবস্থা আমরা লিখতে পারি যে Sn সমান a প্লাস a r প্লাস a r স্কয়ার প্লাস a r কিউব প্লাস ডট 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 প্লাস a r টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট 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 ডট। এই ধারাটির সমষ্টি কত হবে এটি কিন্তু এটি নির্ভর করে কিন্তু r এর মানের উপরে, অর্থাৎ এই ধারাটির সমষ্টি কত হবে সেটা কিন্তু এই r এর মানের উপর নির্ভর করে। চিন্তা করে দেখি আমরা যখন পরমাণ r লেস দ্যান অন অর্থাৎ এটা মানে হচ্ছে মাইনাস অন লেস দ্যান r লেস দ্যান অন তখন অর্থাৎ এখানে r এর পরিবর্তে বসাবো যে সংখ্যাটি হবে সেটা মাইনাস 1 থেকে বড় আর 1 থেকে ছোট। তখন আমরা n এর মান বৃদ্ধি পেয়ে অসীম হলে n এর মান বৃদ্ধি পেয়ে অসীম হলে n এর মান বৃদ্ধি পেয়ে অসীম হলে অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি হলে ইনফিনিটি মানে হচ্ছে আমরা তার আগে n টেন্ডস টু ইনফিনিটি হলে পরমাণ r টু দি পাওয়ার n, পরমাণ হচ্ছে আমি আবারও ক্লিয়ার করি যে পরমাণটা হচ্ছে যে এই যে সংখ্যা রেখা, এই সংখ্যা রেখা এই বিন্দুর মান 0, এই বিন্দুর মান -1, এটির মান -2, এটির মান -3, এটির মান 1, এই বিন্দুর মান 2, এই বিন্দুর মান 3, এই বিন্দুর মান 4, এই বিন্দুর মান -4, এই বিন্দুর মান -3। তাহলে পরমাণ যদি বলা হয় যে পরমাণ -4 সমান সমান কত, তখন আসবে সেটি হচ্ছে এই 0 বিন্দু থেকে, এই সংখ্যা রেখা এই 0 বিন্দু থেকে এই -4 বিন্দু যে মধ্যবর্তী দূরত্ব, সেটি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কত একক, 4 একক, 1 একক, 2 একক, 3 একক, 4 একক। সেটি হচ্ছে পরমাণ -4 এর মান কিন্তু এটা 4, অর্থাৎ এই 0 বিন্দু থেকে -4 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আর এই প্লাস ইনফিনিটি হচ্ছে যে আমাদের যে কোনো জানা মানের চেয়ে যদি আরো বড় মান আসতে থাকে তখন সেটিকে, অর্থাৎ জানা মানের চেয়ে যদি কোনো আরো বড় মান আসতে থাকে তখন সেই মানকে প্রকাশ করার জন্য আমরা জানা সেই মানটা যদি ধনাত্মক হয় তাহলে সেইটিকে প্রকাশ করার জন্য আমরা প্লাস ইনফিনিটি ব্যবহার করি। অর্থাৎ কোনো জানা মানের চেয়ে যদি বড় মান, আবার কোনো জানা মানের চেয়ে যদি ছোট মান আসতে থাকে, অর্থাৎ মান যদি হ্রাস পায় তখন সেটাকে প্রকাশ করার জন্য আমরা মাইনাস ইনফিনিটি ব্যবহার করব। আর এখানেও সেরকম ভাবে যে n এর মান বৃদ্ধি পেয়ে অসীম হলে, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি হলে পরমাণ r টু দি পাওয়ার n এর মান কত আসবে আমরা সেটি দেখব।
পরমাণু r টু দি পাওয়ার n এর মান কত আসবে দেখে নিচ্ছি এখন সেটি। যেমন এখানে আমরা যদি যে আর সমান কত আসবে, এখানে অর্থাৎ মাইনাস 1 থেকে বড় আর 1 থেকে ছোট, অর্থাৎ 0.5 এটাকে আর সমান হলো 0.5। এখন তাহলে পরমাণু r টু দি পাওয়ার n সমান কত আসবে, আমরা r এর পরিবর্তে 0.5 নিচ্ছি। এখন আমরা যেখানে n এর পরিবর্তে 2 বসাচ্ছি, তাহলে এর ঘাত আসবে কত 2, এর ঘাত আসছে 2। আমরা লিখতে পারি তাহলে এখানে যে 0.5 এর ঘাত 2 আসে 0.25 আসে। যদি আমরা এখন এবার r এর পরিবর্তে পরমাণু r টু দি পাওয়ার n 0.5, এবার আমরা নিচ্ছি, এবার n এর পরিবর্তে নিচ্ছি 4, তাহলে এখানে 4 নিলে আসে কত দেখবো এখন 0.5 এর ঘাত হচ্ছে 4 আসে হলো 0.0625। এবার আবার পরমাণু r টু দি পাওয়ার n সমান হচ্ছে 0.5 এর ঘাত হচ্ছে 8, আমরা এবার n এর পরিবর্তে 8 নিচ্ছি, 0.5 এর ঘাত 8 আসে হচ্ছে 0.00039390625 পরমাণু r টু দি পাওয়ার n। এবার আমরা r এর পরিবর্তে নিচ্ছি r সমান 0.5 এর ঘাত আমরা 16 নিচ্ছি n এর মান, আসে কত 0.5 এর ঘাত 16 আসে হচ্ছে 0.00001515258। আমরা দেখতে পাচ্ছি যে n এর মান যত বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু পরমাণু r টু দি পাওয়ার n এর মান হ্রাস পাচ্ছে। যেমন যখন আমরা 2 বসিয়েছিলাম তখন কিন্তু পরমাণু r টু দি পাওয়ার n এর মান পেয়েছি 0.25, যখন 4 বসিয়েছি তখন পরমাণু r টু দি পাওয়ার n এর মান পেয়েছি কিন্তু 0.0625। যখন আমরা n এর মান 8 নিয়েছি তখন পেয়েছি 0.0039, আরও হ্রাস পেয়েছি। কিন্তু যখন আমরা n এর পরিবর্তে 16 নিয়েছি তখন পেয়েছি 0.000152, তে আরও মান হ্রাস পেয়েছে। তাহলে একসময় এরকমভাবে n এর মান বৃদ্ধি করলে কিন্তু অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি হলে পরমাণু r টু দি পাওয়ার n এর মান কিন্তু দেখো জিরোর কাছাকাছি চলে আসে, কিন্তু যেটা কাছাকাছি হবে পরমাণু r টু দি পাওয়ার n এর মান 0 এর কাছাকাছি, 0 এর কাছাকাছি 0 এর কাছাকাছি। তখন ধারাটির সমষ্টি Sm equal a into 1 minus r to the power n by 1 minus r। এর পরিবর্তে এতকে আমরা লিখতে পারি, এতকে আমরা লিখতে পারি যে s ইনফিনিটি, এখানে n টেন্ডস টু ইনফিনিটি, a 1 মাইনাস r টু দি পাওয়ার n এর মান কিন্তু 0 হবে বাই 1 মাইনাস r, 1 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 1 হয়, a বাই 1 মাইনাস r। তো তখন আমরা পাবো s ইনফিনিটি ইকুয়াল a বাই 1 মাইনাস r। তো তখন আমরা পেয়ে গেছি, তখন কিন্তু এটি হবে, কিন্তু এটি সমান হবে কিন্তু এটি। খ নম্বর, যখন পরমাণু r গ্রেটার দ্যান 1, অর্থাৎ এটার মানে হচ্ছে যে r হবে 1 থেকে বড় অথবা
অথবা মাইনাস ওয়ান থেকে ছোট, অথবা মাইনাস ওয়ান থেকে আর ছোট, তখন n এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তখন n এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, আচ্ছা n এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি আসে আমরা সেটা এখন দেখে নিব। যদি n এর মান বৃদ্ধি পায়, তখন অর্থাৎ আমরা আর এর পরিবর্তে বসাবো, এখানে বলা আছে 1 থেকে বড় হবে, তাহলে আমরা আর এর পরিবর্তে 5 বসাচ্ছি। অর্থাৎ এখানে আমরা আর এর পরিবর্তে 5 বসাচ্ছি। 5 বসালে এবার আমরা n এর পরিবর্তে বসাবো, n এর পরিবর্তে আমরা 5 নিচ্ছি, তাহলে 5 এর ঘাত 5, তাহলে তখন এটা পরমাণু r টু দি পাওয়ার n এর মান হবে পরমাণু r টু দি পাওয়ার n সমান আসে হলো 3125। যদি আমরা আবার পরমাণু r টু দি পাওয়ার n যখন r এর মান 5 এবং n এর মান কত 10, n এর মান 10, তাহলে এখানে 5 এর ঘাত 10 আসে হচ্ছে 97,65,625। এবার যদি আমরা পরমাণু r টু দি পাওয়ার n যদি আমরা n এর মান যদি 20 নিই তখন কত আসে, n এর মান 20, 5 or 20 যদি নিই, 20 নিলে আসে 9.554 into 10 to the power 13। আমরা দেখতে পাচ্ছি যে n এর মান যত বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু পরমাণু r টু দি পাওয়ার n এর মানও বৃদ্ধি পাচ্ছে, এবং তখন কিন্তু আমরা অর্থাৎ এটা বলতে পারি যে যদি পরমাণু r টু দি পাওয়ার n এর মান ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে, এবং তখন কোনো নির্দিষ্ট কোনো মান পাওয়া যায় না। আমরা আগেরটিতে কিন্তু আমরা একটা নির্দিষ্ট মান পেয়েছিলাম যে পরমাণু r টু দি পাওয়ার n টেন্ডস টু 0 হচ্ছে, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো নির্দিষ্ট কোনো মান পাওয়া যায় না। এই জন্য এই ক্ষেত্রে ধারাটির কোনো সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়। আমরা এবার একটু অঙ্ক সলভ করব। এখানে বলছে প্রত্যেক ক্ষেত্রে অসীম ঘনত্ব ধারা তৈরি করো। এখানে জোড়ার কাজ দেওয়া আছে 1 নম্বরে, এখানে বলা আছে যে 1 নম্বরে বলা আছে a ইকুয়াল টু দেওয়া আছে 4 আর সাধারণ অনুপাতটা হচ্ছে হার। তাহলে প্রথম পদ লিখতে পারি, প্রথম পদ সমান সমান হচ্ছে a সমান সমান 4 আর সাধারণ অনুপাত দেওয়া আছে এখানে সাধারণ অনুপাত সমান সমান r ইকুয়াল হাফ। তাহলে দ্বিতীয় পদ হবে অর্থাৎ প্রথম পদের সাথে সাধারণ অনুপাত গুণ, অর্থাৎ এর সাথে আর গুণ করলে আমরা দ্বিতীয় পদ পেয়ে যাব। এর মান হচ্ছে 4 আর সাধারণ অনুপাত হচ্ছে হাফ। পুরো কালেকশন করে আমরা 2 পাচ্ছি। কিন্তু তৃতীয় পদ হচ্ছে দেখো দ্বিতীয় পদের সাথে, অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে আর, এর সাথে যদি আবার আর গুণ করি তাহলে কিন্তু আমরা তৃতীয় পদ পেয়ে যাব। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে কত, এখানে আর গুণ করতে হবে, কিন্তু দ্বিতীয় পদ হচ্ছে 2, তার সাথে আবার আর গুণ, আর এর মান হচ্ছে হাফ, আমরা 1 পাচ্ছি। কিন্তু চতুর্থ পদ হচ্ছে আমরা তৃতীয় পদ হচ্ছে এ আর কিউব, তার সাথে আমরা আবার যদি আর গুণ করি, এ আর কিউব নয় কিন্তু এখানে তৃতীয় পদের এ আর স্কোয়ার, তার সাথে আমরা আবার আর গুণ করছি। তাহলে এখানে তৃতীয় পদের মান হচ্ছে 1, তার সাথে আবার আর গুণ করব, আর এর মান হচ্ছে 1/2। পুরো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1/2। পঞ্চম পদ হচ্ছে আমরা চতুর্থ পদ হচ্ছে এ আর কিউব, তার সাথে আবার আর গুণ করব, তাহলে হচ্ছে এ আর কিউবের মান হচ্ছে হাফ, এর সাথে গুণ আসবে, আর এর মান হচ্ছে হাফ। পুরো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1/4 পাচ্ছি। কিন্তু তাহলে অর্থাৎ গুণোত্তর ধারাটি ধারাটি হবে, প্রথম পদ হচ্ছে 4
দ্বিতীয় পদ হচ্ছে 2, তৃতীয় পদ হচ্ছে 1, চতুর্থ পদ হচ্ছে হাফ, পঞ্চম পদ হচ্ছে 1/4 প্লাস ডট ডট ডট। এখন এই ধারাটির অসীমতক সমষ্টি কত হবে, যেহেতু এখানে যেহেতু -1 থেকে বড় আর এবং আর থেকে ছোট বিধায় অসীমতক সমষ্টি f ইনফিনিটির সমান হচ্ছে a/1 - r। এবার এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 4, 1 - r, আর এর মান হচ্ছে এখানে হাফ, 4 এইটা ভগ্নাংশের বিয়োগ করলে আমরা পাচ্ছি 2 লবে 1 হরে 2, পুরো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4 × 2 = 8। অসীমতক সমষ্টি কিন্তু 8। ধন্যবাদ, প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ এই পর্যন্ত।